জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। গতকাল থেকে আজকে সুপ্রিম কোর্টে কি হবে সেদিকে আপনাদের নজর ছিল, আমাদেরও নজর ছিল। কিন্তু হলোটা কি? আমার মতে অশ্বডিম্ব হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। একটাই মাত্র কাজের কাজ হয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এই যে বিদায়ী মুখ্যমন্ত্রীর আইনজীবীরা, যে এই মামলাটাকে, আইপ্যাক মামলাটাকে স্থগিত করে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট সেটা শোনেনি। শুনানি আজকে দিনভর হয়েছে এবং আগামী মঙ্গলবার আবার শুনানি হবে। আর অনন্তকাল ধরে শুনানি হোক, এই ব্যাপারে আমাদের আর কোনো কৌতূহল থাকবে না। আমাদের কৌতূহলটা থাকবে শুধুমাত্র কমিশনের দিকে। আসল খেলাটা কমিশনই খেলছে। এই কারণেই আমরা দেখিয়েছি যে বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপতিত হয়ে গেছেন এবং জ্ঞানেশ কুমার তিনি যেভাবে পাঞ্চের পর পাঞ্চ মারছেন, নকআউট করছেন, সেই ব্যাপারে আমরা আশাবাদী। আচ্ছা, এই যে দেখছেন আলিপুরদুয়ারে সেখানে টাকার বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হচ্ছে গাড়ির মধ্যে, যদি কমিশন না সক্রিয় হতো তাহলে কি এটা হতো? এই যে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ হচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনারা বিরাট কোনো চিন্তা করার দরকার নেই। সব কিন্তু ওই সব পিসি বা খালা, আপু, ভাইপো তাদেরকে কিছু একটা পাইয়ে দেবে, আবার দেখবেন ধেই ধেই করে নাচতে থাকবে। আর এরা থাকলে হতোটা কি? তৃণমূলের যে লিস্টটা বেরোলো গতকাল, তারপর থেকে কি কি আপনারা দেখতে পেলেন? পার্থ চ্যাটার্জির নাম নেই। আপনারা চেয়েছিলেন পার্থ চ্যাটার্জির নাম থাকুক, হ্যাঁ, বালুর নাম আছে। আপনারা দেখেছেন বেশ কিছু চোরের নাম আছে, বেশ কিছু দুর্নীতিগ্রস্তের নাম আছে, ডাকাতের নাম আছে, ফেরেববাজের নাম আছে, নোংরা অসভ্য ইতরদের নাম আছে, চোরেদের নাম আছে, এটা মানছি। কিন্তু পার্থ চ্যাটার্জিকে কি আপনারা চেয়েছিলেন? আপনারা জীবন কৃষ্ণ সাহাকে চেয়েছিলেন? আপনারা মানিক ভট্টাচার্যকে চেয়েছিলেন? অতএব এত চোখের জলে নাকের জলে যারা হচ্ছে তাদের জন্য সিম্প্যাথি দেখানোর কোনো মানে হয় না। আচ্ছা, তবু খারাপ লাগছে আব্দুল করিম চৌধুরীর জন্য। উত্তর দিনাজপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ, কংগ্রেসে ছিলেন, এই মমতা মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তারপরে তাকে যেভাবে অবহেলা, যেভাবে ছেলে খেলা, যেভাবে তুচ্ছাতি তুচ্ছ করা হয়েছে, তারপরেও তিনি কি করে পায়ে পড়ে থাকেন পিসির, এটা আমাদের মাথায় ঢোকে না। খগেশ্বর রায়, চোখে জল নিয়ে, জলপাইগুড়ির খগেশ্বর রায় রাজগঞ্জের বিধায়ক ছিলেন। তিনি তো লোকজন জোগাড় টোগাড় করে তিনি মিষ্টি টিষ্টি এনে আবির টাবির খেলবেন, ফুলের মালাও চলে এসেছিল। হঠাৎ করে এই কালীঘাটের বাড়ি থেকে তার জায়গায় অন্য একজনের নাম ঘোষণা হয়ে গেল, চোখে জল চলে এলো, তারপরে বলছেন ছেড়ে দেবো। বুঝলেন? প্রদীপ কুমার বর্মা, দেখুন এইসব এরা থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না। নিহার ঘোষ মালদা, কোন কাজে লাগতো এরা? তাজমুল হোসেন, সাবিত্রী মিত্র, আব্দুল গনি, মালদার কেউ টিকিট পায়নি। এরা টিকিট পেলেও বা কি, না পেলেও বা কি, কিছুই যায় আসে না। আর মনিরুল ইসলাম মুর্শিদাবাদের ফারাক্কার যিনি এমএলএ ছিলেন, এসআইআর এর সময় তো বিরাট মস্তানি করে গেলেন, তাকে অ্যারেস্টও করলো না পুলিশ, তার নামে কোনো এফআইআরও হলো না, কোনো চার্জশিট হলো না। তারপরে এখন বলছেন আবার নির্দলে দাঁড়াবেন। বুঝুন, যার তরে করলো চুরি সে তাকে পাত্তাই দিল না। মোহাম্মদ আলী, কানাই মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা তো বললাম বড়োয়ার এমএলএ, যে কিনা এখনো পর্যন্ত জেল খাটছে। হাসানুজ্জামান, আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদের এই একগুচ্ছ লোক টিকিট পায়নি। নতুন করে সব লোকজনকে টিকিট দেওয়া হয়েছে। সে টিকিট পেলেও কি না পেলেও কি, এরা তো সবই চামচাবাজেই করতো, চটেই চাটতো। নদিয়ার বিমলেন্দু সিংহ, মানিক ভট্টাচার্য, মুকুটমণি অধিকারী ছিলেন বিজেপির বিধায়ক। হঠাৎ করে একদিন দেখলাম এই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিলে হঠাৎ করে সে যোগ দিয়ে দিল তৃণমূলে। তারপরে আবার উপনির্বাচনে সে জিতে এলো। তারপরে ভেবেছিল টিকিট পাবে, কিন্তু বেচারা টিকিট পেল না, পেশায় চিকিৎসক। উত্তর 24 পরগনার আব্দুর রহিম, রফিকুর রহমান, মঞ্জু বসু, নির্মল ঘোষের ছেলে না হলে টিকিট পেয়েছে। চিরঞ্জিত না হলে বলেছিল যে না আমি দাঁড়াবো না, আর এই ডুবন্ত নৌকায় থাকবো না। রহিমা বিবি, রবিউল ইসলাম, সুকুমার মাহাতো, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, রফিকুল ইসলামের লোকজন তো একদম আমডাঙ্গায় গিয়ে বিরাট বিক্ষোভ দেখাচ্ছে গতকাল রাত থেকে। খবর দেখেছেন? দেবেশ মন্ডল, এগুলো তৃণমূলের একটা প্রচারের কৌশল, যে ভেসে থাকতে হবে, টিভিতে বলবে তৃণমূলের লোকই বিক্ষোভ দেখাচ্ছে, তাহলে আর অন্য বিরোধী দলগুলো প্রচার, বিরোধী দলগুলোর কোনো কর্মসূচি সেগুলো আর লোকে জানতে পারবে না। তৃণমূলের ভেতর থেকে এইসব খেলা, নোংরা খেলা হয়েছে, এটা নিয়ে ভাবার দরকার নেই খুব বেশি। যারা টিকিট পাওয়ার পেয়েছে, না পেয়েছে, চুলোই যাক, এরা পেলেও কিছু বিরাট কোনো সমাজে উদ্ধার করে দিত না। দক্ষিণ 24 পরগনার শ্যামল মণ্ডল, যোগেশ রঞ্জন হালদার, অলোক জলদাতা, নমিতা সাহা, গিয়াসুদ্দিন লস্কর, শঙ্কর লস্কর, মোহনচন্দ্র নস্কর, দুলাল দাসের মেয়ে অবশ্য টিকিট পেয়েছে মহেশতলার, রত্না চট্টোপাধ্যায়। তো বিষয়টা হচ্ছে যারা টিকিট পেল না তাদের চোখে জল। এই যে মনোরঞ্জন ব্যাপারী বা ধরুন হুগলির যে সমস্ত, আচ্ছা কলকাতার স্বর্ণকমলের ছেলে টিকিট পেয়েছে, কিন্তু পরেশ পালেরটা বিরাট অদ্ভুত ব্যাপার, ও কিন্তু বড় খেলোয়াড়, খেলে দেবে।
বিবেক গুপ্তা টিকিট পাননি জোড়াসাঁকোর, সুপ্তি পান্ডের জায়গায় তার মেয়ে টিকিট পেয়েছে, মানে সাধন পান্ডের মেয়ে টিকিট পেয়েছে। হাওড়ার মনোজ তিওয়ারি পাননি, কালীপদ মণ্ডল পাননি, শ্যামপুরে সীতানাথ ঘোষ পাননি, হুগলির কাঞ্চন যে পাবেন না, ডোমজুড়ের কল্যাণ ঘোষ যে টিকিট পাবেন না, এটা মোটামুটি বোঝা গিয়েছিল। সুদীপ্ত রায়, অসিত মজুমদার, যার কথা বলছিলাম, আজকে রাজ্য বিধানসভার বাইরে এসে কাঁদো কাঁদো মুখে বলছেন আমি রাজনীতি ছেড়ে দেবো, অথচ কয়েকদিন আগে এই এসআইআর পর্ব চলাকালীন বিভিন্ন কেন্দ্রের মধ্যে ঢুকে তিনি যে তাণ্ডবটা চালিয়েছেন, কিসের জোরে চালিয়েছিলেন। আসবো, মানে মূল আলোচনায় আমরা আসবো। আইপ্যাক মামলার কি হলো, তারপরে কমিশন কিভাবে খেলছে, পাঞ্চের পর পাঞ্চ মারছে, একদম নকআউট করে দিচ্ছে, এগুলোতে আসবো, একটু ধৈর্য ধরে শুনুন। রত্না দেনা, তপন দাশগুপ্ত এরা কেউ টিকিট পাননি, বিরাট হতাশায় ভুগছেন, কিন্তু এরা থাকলেও যা না থাকলেও তা। পূর্ব মেদিনীপুরের একটু অবাক হয়েছি আমরা, বিপ্লব রায়চৌধুরী মন্ত্রী ছিলেন, মৎস্যমন্ত্রী, তাকে টিকিট দেওয়া হয়নি। সৌমেন মহাপাত্র না হলে শুভেন্দুর বিরুদ্ধে কথা বলবো না বলেছিলেন, এই কারণে টিকিট পাননি। ফিরোজা বিবি বয়স হয়ে গিয়েছিল, আর শহীদ পরিবারের লোকজনকে আর দরকার নেই। নন্দীগ্রামে হেরে যাওয়ার পর থেকে সেই 2021 সালে যে মমতা ব্যানার্জি চলে এসেছেন হেরে, একবারের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তিনি নন্দীগ্রামে যাননি, উচ্চারণই করেননি। নন্দীগ্রামে যাকে প্রার্থী দাঁড় করিয়েছেন তাদের দলের লোকেরাই বলছে, মানে তৃণমূলের লোকেরাই বলছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 50,000 ভোটে, অন্তত 50,000 ভোটে জিতে গেছেন। অবস্থাটা বুঝুন। পশ্চিম মেদিনীপুরের বিক্রম চন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্যকান্ত অট্ট, মমতা ভূঁইয়া, অরূপ ধারা টিকিট পাননি চন্দ্রকোনা থেকে, ঝাড়গ্রাম থেকে খগেন্দ্রনাথ মাহাতো, দেবনাথ হাঁসদা বিনপুর থেকে টিকিট পাননি। দেখুন, টিকিট পাবে না এরকম একটা এপিসোড আমরা বেশ কয়েক মাস আগেই করেছিলাম। বেশ কিছু মিলে গেছে, বেশ কিছু মেলেনি, কিন্তু মিলেছে, অনেক কিছুই মিলেছে। বাঁকুড়ার রানীবাঁধ থেকে জ্যোৎস্না মান্ডি, মৃত্যুঞ্জয় মুর্মু, অলোক মুখোপাধ্যায় এরা কেউ টিকিট পাননি, বিরাট মন খারাপ। কিন্তু তৃণমূলের ভেতরে যে অধঃপতনটা চলছে, তৃণমূলের ভেতরে পিসি যেভাবে ভূপতিত হয়ে গেছে, পিসির যেভাবে খারাপ সময় চলছে, বিদায়ী মুখ্যমন্ত্রীর যে কাউন্টডাউন চলছে, সেটা নিয়ে আমরা আলোচনা আরো বেশি করব। খুব ইন্টারেস্টিং কিছু আলোচনা আছে। শম্পা ধারা, মধুসূদন ভট্টাচার্য, মানগোবিন্দ অধিকারী এরা পূর্ব বর্ধমানের বিভিন্ন কেন্দ্র থেকে, তপন চট্টোপাধ্যায়, অভিদানন্দ থান্দার, নেপাল ঘোড়ই, মানে আগাপাস্তলা চেঞ্জ করে দিয়েছে। বিকাশ রায়চৌধুরী সিউড়ি থেকে, অশোক চট্টোপাধ্যায় হাসান থেকে, মানে বীরভূম থেকেও বেশ কয়েকজনকে কেটেছে। তো এরপর থেকে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, হিংসা, আগুন জ্বালানো। আর মমতা ব্যানার্জি নিজেই তো বলেছিলেন যে যদি কোনো অশান্তি হয় তাহলে নাকি তার জন্য বিজেপি দায়ী থাকবে। বুঝুন, তিনি টিকিট দেবেন না, তার দলের মধ্যে মারপিট হবে, বেশ কয়েকজন হসপিটালের মধ্যে চলে গেছেন, এত মারপিট হয়েছে, রক্তারক্তি চলছে। আসলে ব্যাপারটা হচ্ছে এটা ক্যামাক স্ট্রিট, আইপ্যাক আর কালীঘাটের মিলিত একটা চিন্তার ফসল, যে টিকিট যখন না দেব তখন এদের মধ্যে বিক্ষোভ হবে, এদের মধ্যে মারামারি লাগিয়ে দেবো, আর খবরটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবো। আসল খেলাটা কিন্তু খেলছে কমিশন, বুঝলেন তো? সুপ্রিম কোর্ট খেলতে পারছে না। এই জায়গায় আপনি যদি বিচারপতি হতেন, আপনি কি করতেন? গত 8ই জানুয়ারি যে কাণ্ডটা হয়েছিল আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, মানে প্রতীক জৈনের বাড়িতে আর আইপ্যাকের অফিসে, যেটা সল্টলেক সেক্টর 5-এ, সেখানে মমতা ব্যানার্জি ঢুকে গিয়ে ক্যামেরা চলছে, সেখান থেকে ছিনতাই করে নিয়ে ফাইল, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল টোবাইল নিয়ে তিনি চলে এলেন পুলিশ নিয়ে। আরে বাবা, খেলে তো দিয়েছে কমিশন, তোমার পাশে তো এখন ডিজি নেই, এডিজি নেই, কলকাতার সিপি নেই, মানে অফিসারদের কেউ নেই, চিফ সেক্রেটারি নেই, হোম সেক্রেটারি নেই, তার যারা নিজস্ব অনুগত লোকজন নেই। তো তুলে আনো, চুলের মুঠি ধরে তুলে আনো দরকার হলে, কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু কেন হচ্ছে, কি হচ্ছে? বিরাট বড় শুনানি চললো আজকে সারাদিন, সকাল থেকে আমরা লাইভে শুনানি দেখার চেষ্টা করলাম। একদিকে মমতা ব্যানার্জির লয়াররা, পশ্চিমবঙ্গ সরকারের লয়াররা, তারা বলছেন যে এটাকে স্থগিত করে দিন। অন্যদিকে যারা ইডির লয়ার তারা বলছে, সলিসিটর জেনারেল তিনি বলছেন না না, করবেন না। সুপ্রিম কোর্টের দুজন যে জাস্টিস রয়েছেন তারা বলছেন, মাঝে মাঝে কমেন্ট করছেন। শেষ পর্যন্ত স্থগিতাদেশ হয়নি, শুনানি হয়েছে, সওয়াল জবাব হয়েছে, দীর্ঘ সওয়াল জবাব। সেখানে আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবীরা বলছেন যে এই মামলা নাকি করাই উচিত না, 2 জনের নয় 5 জনের বেঞ্চে শুনানি হোক। তবে শেষ পর্যন্ত চলছে, দেখা যাক, আবার আগামী মঙ্গলবারে এই শুনানি রয়েছে, তারপরে কি হয় না হয়। কিন্তু যে বারবার যেটা বলছিলাম, কমিশন কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকটা বজায় রেখেছে, প্রত্যেক দিন চলছে, একদম কার্পেট বম্বিং চলছে। কেন কার্পেট বম্বিং চলছে? আচ্ছা, 14 তারিখে তো ভোট ঘোষণা হলো, 14ই মার্চ। 15ই মার্চে কমিশন ডিজি কে সরালো না, প্রথমে সরালো চিফ সেক্রেটারিকে আর হোম সেক্রেটারিকে। তারপরে 16 তারিখে, এটা 15 তারিখে হয়ে গেল, তারপরে হলো 16 তারিখে একদম ডিজি কে,
তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডারকে, তারপরে কলকাতার পুলিশ কমিশনারকে, তারপরে কারেকশনাল সার্ভিসের যিনি আছেন দায়িত্বে তাকে, ডিজি কারেকশনাল সার্ভিস। ডিজি কারেকশনাল সার্ভিস এটা কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। কারেকশনাল সার্ভিস মানে এই যে জেলগুলো আছে, মানে সংশোধনাগার, জেল জেল তার যে মাথায় থাকে, বুঝলেন তো? মানে মন্ত্রীদের তো আর কোনো পাওয়ার থাকে না, মন্ত্রীদের গাড়িতে কিন্তু সব ঢেকে রাখতে হয়। এখন যেটা মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়েছে, তখন এই যে লালবাতি নীলবাতি যারা চড়তেন তাদেরকে কিন্তু ঢেকে রাখতে হবে, তারা একদম পাওয়ারলেস হয়ে গেছেন, তারা পুতুল, কেয়ারটেকার হয়ে গেছেন, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। এখন যারা এই যে দায়িত্বে থাকবেন পুলিশ এবং প্রশাসনের অফিসাররা, তারাই খেলবেন, কমিশনের নির্দেশে তারাই খেলবেন। তো জেলে কেন চেঞ্জ করা হলো? তার মানে কি খুব তাড়াতাড়ি জেলের মধ্যে কেউ ঢুকতে চলেছে? দেখুন, এটা সম্ভাবনা আছে, স্পেকুলেটিভ কথা বলবো না, কিছু একটা হতে চলেছে এমনটা জানা যাচ্ছে। তারপরে 16 তারিখে এই কেস হয়ে গেল। 17 তারিখে 6 জন 17 তারিখে 6 জন আইপিএস যারা এডিজি পদমর্যাদার, তাদেরকে সরিয়ে দিল। এডিজি সাউথ বেঙ্গল, তারপরে কমিশনার অফ পুলিশ, মানে বিভিন্ন জায়গার যে কমিশনারেট রয়েছে সেখানকার কমিশনার যারা, আসানসোলের কমিশনারকে সরিয়ে দেওয়া হলো এবং সবাইকে বলা হলো যে যাদের সরানো হচ্ছে তাদেরকে ভোটের কাজে লাগানো যাবে না। এটা ভালো খেলা, খুব ভালো খেলা। হাওড়ার সিপিকে সরালো, ব্যারাকপুরের সিপিকে সরালো, চন্দননগরের সিপিকে সরালো। এটা হচ্ছে 17 তারিখে, মানে প্রত্যেক দিন কার্পেট বম্বিং চলছে। 17 তারিখের পাশাপাশি বেশ কিছু এসপিকে সরিয়ে দেওয়া হলো। কতজন এসপি? 13 জন এসপিকে সরিয়ে দিল। বারাসাত, কোচবিহার, বীরভূম, ইসলামপুর, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, বসিরহাট, মালদা, পূর্ব মেদিনীপুর, ডিসি সেন্ট্রাল, মনে আছে ইন্দিরা মুখার্জি, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব এসপিদেরকে বললো ভাই এদেরকে টাইট করে বোতলের মধ্যে এঁটে রেখে দাও, এদেরকে ভোটের কাজে লাগানো যাবে না। এটা হয়ে গেল 17 তারিখ পর্যন্ত। আজকে আবার কি হলো? আজকেও বড় খেলা, কার্পেট বম্বিং থামছে না, কার্পেট বম্বিং টানা চলছে। কিন্তু আজকে আবার করলো কি, 5 জন আইএএস অফিসার, বুঝলেন তো, 5 জন আইপিএস অফিসার, 5 জন আইপিএস অফিসার, তাদেরকে এই যে ডিআইজি রায়গঞ্জ, ডিআইজি মুর্শিদাবাদ, ডিআইজি বর্ধমান, ডিআইজি প্রেসিডেন্সি, ডিআইজি জলপাইগুড়ি, মানে সমস্ত ডিআইজিদেরকে নতুন করে বেশ কয়েকজনকে আবার ভিন রাজ্য থেকে আনা হয়েছে, এ রাজ্যের নয়। এই যে যেমন আপনাদের বলছি যে নামগুলো, রাঠোর অমিত কুমার ভারত, অজিত সিং যাদব, শ্রীহরি পান্ডে, কঙ্কর প্রসাদ বারুই, অঞ্জলি সিং, এরা ক্রমশ রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির দায়িত্বে যারা আগে ছিলেন তাদেরকে বলা হয়েছে যে সরে গিয়ে নতুন যারা দায়িত্ব নিলেন তারা আগামীকাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নেবেন। চিফ সেক্রেটারিকে, নতুন চিফ সেক্রেটারিকে দুষ্যন্ত নারিয়ালাকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, দিল্লি থেকে চিঠিটা এসছে, কলকাতার কোনো সিন নেই, চিঠি পাঠিয়ে বলেছে আগামীকাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে। এবং প্রত্যেকটা চিঠিতে যেটা খুব ইম্পর্টেন্ট করে লেখা থাকে যে ফার্দার দ্য অফিসার্স ট্রান্সফার আউট শ্যাল নট বি পোস্টেড ইন এনি ইলেকশন রিলেটেড পোস্টস টিল দ্য কমপ্লিশন অফ ইলেকশনস, মানে যারা ওই পদে ছিলেন তারা কেউ কিন্তু কোনো নির্বাচনের দায়িত্বে থাকতে পারবেন না। এখানে কি শেষ? না, কার্পেট বম্বিং চলছে, সার্জিক্যাল স্ট্রাইক চলছে কমিশনের মমতা ব্যানার্জির উপরে, পুরো চারদিক খালি হয়ে যাচ্ছে। তারপরেও কেন তুলছে না বলুন তো? কি হবে? মানে চারদিকটা খালি করে দাও, কিছু তো একটা প্ল্যান আছেই, যে যতগুলো হেল্পিং হ্যান্ড আছে খালি করে দাও। আরো হবে, আরো হবে, আরো 13 জন আছে। শুনুন, এই 13 জনই শেষ না বন্ধু, আরো হবে, এরপরে আরো হবে। এবার শুনুন, 13 জন যারা ডিএম, মানে এবার আইএএস দের কথা বলছি, আইএএস দের কথা বলছি, ডিএম কোচবিহার, ডিএম জলপাইগুড়ি, ডিএম উত্তর দিনাজপুর, ডিএম মালদা, ডিএম মুর্শিদাবাদ, ডিএম নদিয়া, ডিএম বর্ধমান, তারপরে উত্তর কলকাতায় মিউনিসিপ্যাল কমিশনারকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কলকাতা দক্ষিণের যিনি ডিইও চেঞ্জ করে দেওয়া হয়েছে, উত্তর 24 পরগনার ডিএম, দক্ষিণ 24 পরগনার ডিএম, খুব দরকার ছিল এটা, ভাইপোর জেলা, খুব দরকার ছিল। তারপরে দার্জিলিং এর ডিএম, আলিপুরদুয়ারের ডিএম, এই আলিপুরদুয়ারেই টাকা উদ্ধার হয়েছে। আচ্ছা, এই চেঞ্জগুলো না হলে না, দেখুন নাকা চেকিং কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা বলবেন এগুলো তো দিল্লির চিঠি, কারা কারা দায়িত্ব নিলে একটু নামগুলো বলে দিন, সেই নামগুলো শুনুন, তাহলে নামগুলো শুনুন, নামগুলো মনে রাখবেন। এরা কিন্তু স্থায়ীভাবে এইসব পদে বসবে, এমন না দুদিন পরে আবার চলে যাবে, তা না, এরা থাকবে।
এদেরই কড়া সিদ্ধান্তের ফলেই কিন্তু এই যে নাকা চেকিং এ টাকা উদ্ধার হওয়া, বোমা উদ্ধার হওয়া, বারুদ উদ্ধার হওয়া, মদ উদ্ধার হওয়া, পাচার করা, এই সমস্ত জিনিসগুলো বন্ধ হবে। এই যে নতুন লোকগুলো আসছে, কাজের কাজটা করছে কমিশন, খেলছে কমিশন। জিতিন যাদব ইনি কোচবিহারের দায়িত্ব পাচ্ছেন, জলপাইগুড়ির দায়িত্ব পাচ্ছেন সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের দায়িত্ব পাচ্ছেন বিবেক কুমার, মালদার রাজবীর সিং কাপুর, মুর্শিদাবাদের দায়িত্ব পাচ্ছেন আর অর্জুন, সব আইএএস অফিসার। নদিয়ার দায়িত্ব পাচ্ছেন শ্রীকান্ত পালি, পূর্ব বর্ধমানের দায়িত্ব পাচ্ছেন শ্বেতা আগরওয়াল, ভীষণ ভালো অফিসার। স্মিতা পান্ডে দায়িত্ব পাচ্ছেন উত্তর কলকাতার, রণধীর কুমার দায়িত্ব পাচ্ছেন দক্ষিণ কলকাতার, শিল্পী গৌরী সারিয়া দায়িত্ব পাচ্ছেন উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনায় আসছেন অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে আসছেন হরিশঙ্কর পানিক্কার, আলিপুরদুয়ারে যাচ্ছেন টি বালা সুব্রমণিয়াম। আচ্ছা, প্রত্যেক দিন এই যে 13 জন আইএএস এর কথা বললাম, 5 জন আইপিএস এর কথা বললাম, একদম ডিআইজি রেঞ্জের, এই বদলিগুলোর লাভটা কি? লাভটা কি বলুন তো? এই যে মিটিংটা খানিকক্ষণ আগে হয়ে গেল সিইওর সঙ্গে, মানে এটা কলকাতায় হয়েছে, যারা নতুন এলেন আর কি, ডিজি বলুন, এডিজি বলুন, কলকাতা পুলিশের সিপি বলুন, বা অন্যান্যরা যারা অন্যান্য জেলায় যারা রিক্রুটমেন্ট হয়েছেন তাদেরকে ভার্চুয়ালি ধরা হয়েছিল, নতুন যে অফিসাররা, প্রত্যেককে কিন্তু একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে ভুলে যান আপনারা পিসিকে, ভুলে যান চটিকে, ভুলে যান ভাইপোকে, ভুলে যান ওই নিবেদিত প্রাণ কে করিবে দান, ওগুলো আপনারা ভুলে যান। এইবারের ভোটটা হবে অন্যরকম। এইবারের ভোটে কোনো ফেরেববাজি, চিটিংবাজি, রাহাজানি, বুথ জ্যাম, রিগিং কিচ্ছু চলবে না। আর ওই ভূতেরা এসে ভোট দিয়ে যাবে, ছাপ্পা হবে, এগুলো চলবে না। তৃণমূলকে সুবিধে পাইয়ে দেব, চলবে না। চাপকে চামড়া তুলে নিতে হবে, এরকম কিন্তু নির্দেশ যাচ্ছে, এরকম নির্দেশ যাচ্ছে। ফলে এই যে আমরা হেডলাইনটা করেছি যে পিসি বেহাল, পিসি বেহাল কেন বুঝতে পাচ্ছেন? পিসি বেহাল অনেকগুলো কারণে। দেখুন, সুপ্রিম কোর্টের দেরি হচ্ছে, এটা ঠিকই, কিন্তু ভয় মুক্ত হচ্ছে না। পিসি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পাঁকাল মাছের মতো ফসকে যাওয়ার চেষ্টা করেছিল, সেটা পারলো না, পিসি থেকে গেল। আজ নয় কাল পিসির বেহাল হবেই হবে সুপ্রিম কোর্টে, আইনের এতে। কিন্তু এখনই বেহাল দশা হয়ে যাচ্ছে এই জ্ঞানেশ কুমারের পাঞ্চে। এই কারণেই আমরা এরকম থাম্বনেলটা তৈরি করেছি। আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। একটু কমেন্ট করে দেবেন কেমন লাগলো, এই এপিসোড কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। পরবর্তী এপিসোডের আগে পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতারাম।